আজকের গল্প নারী পর্ব ১৪। রাইটার মাহফুজা মনিরা। দিবা চলে যাওয়ার পর আমিন অনেকক্ষণ জিম মেরে বসে রইল। অরণ্যের বিদেশ যাওয়ার ব্যাপারটা দিবাকে বলে দেওয়াটা কতটুকু সমীচীন হয়েছে আমিন ঠিক বুঝতে পারছে না। এছাড়া করণীয় বা কী ছিল? দিবা তো ভুল কিছুই বলেনি। আমিন বন্ধু হয়েও অরণ্যের ঠিকানা জানতে পারে, অথচ দিবা বোন হয়েও জানতে পারবে না। ব্যাপারটা দৃষ্টিকটু নয়? আমিন সশব্দে একটা ভারী গাঢ় দীর্ঘশ্বাস ফেলল। তারপর ভাবল অরণ্যকে এই বিষয়টা জানানো উচিত। আমিন ইমো অ্যাপে ঢুকলো। অরণ্যের আইডির পাশে সবুজ বাতি জ্বলছে। আমিন আর একটু ভেবে নিয়ে অরণ্যকে অডিও কল করলো। হ্যাঁ আমিন, কেমন আছিস? অরণ্যের প্রশ্ন। অরণ্যের গলা শুকি শুকি শোনায়। আমিন বোতামকে জবাব দিল, আছি কোনোরকম। তুই আছিস কেমন? ওখানে সব ঠিকঠাক? হ্যাঁ ঠিকঠাক আছে সব, আমরা ভালো আছি। তোর চেম্বার ঠিক মতো চলছে? চলছে। তোকে একটা নিউজ দেওয়ার ছিল, এই জন্য ফোন করলাম। আচ্ছা বল। আমিন হুসখুস করে বলল, মানে তুই আমাকে যে একটা দায়িত্ব দিয়েছিলি সেটা আমি রাখতে পারিনি, সরি। অরণ্য ব্রুকুসগুলো বেঁকে গেল। সে সন্দেহজনক গলায় প্রশ্ন করলো, তুই কি আমার বাসায় বলে দিছিস আমি বিদেশ চলে আসছি? তোর বাসায় না, আই মিন তোর বোন দিবা আজকে আসছিল, আমাকে এমনভাবে রিকোয়েস্ট করলো যে আর না বলে থাকতে পারি নাই, সরি। অরণ্য মুখ দিয়ে কারন্ত শব্দ উচ্চারণ করে একরাশ বিরক্তি নিয়ে বলে, শিট, কেন বললি? তোকে এত করে মানা করলাম। আমি কি করব? দিবা এসে বলতেছে ও তোর আপন বোন, তাও তোর খোঁজ জানতে পারবে না, আর আমি তোর ফ্রেন্ড হয়েও তোর খোঁজ জানি, হ্যান ত্যান। মনটাও খারাপ ছিল ওর, তাই আমি আর থাকতে পারি নাই, বলে দিছি। আমিনের কণ্ঠ ইনোসেন্ট। অরণ্য মুখ দিয়ে আবার বিরক্তিসূচক ক্রান্ত আওয়াজ করল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপু কি বলছে শুনে? বলছে তোকে বলে দিতে যে বাংলাদেশে তোর সবাই মৃত, এটা বলেছে। অরণ্য আবার দীর্ঘশ্বাস ফেলে। এর চেয়ে আর কী বা আশা করা যায় ওর থেকে? যাই হোক, বাদ দে। তোর কাছে যদি এসে আর কখনো জিজ্ঞেস করে আমার কন্ট্যাক্ট নাম্বার দিতে, তুই খবরদার দিবি না। আমার যখন সময় হবে তখন আমি নিজে যোগাযোগ করব, আর তুই বলে দিবি তোর সাথে আমার কোনো যোগাযোগ নেই, বুঝছিস? শোন অরণ্য, তোর আর তোর ফ্যামিলির ব্যাপার এসবের মাঝখানে আমি না ঢুকলেই ভালো, তাই না? তুই কি রাগ করতেছিস আমার উপর? না, রাগ কিসের? তোর বোন এসে আমার সাথে চেঁচিয়ে যাবে, তুইও আমার সাথে চেঁচাবি, মানে তোদের চেঁচানো শোনার জন্য আমি আমার কান খুলে বসে আছি সব সময়, তাই না? অরণ্য ক্ষণকাল চুপ করে থেকে বলল, আচ্ছা সরি। তোর কাছে কেউ আসলে ডিরেক্ট বলবি আমার সাথে তোর কোনো যোগাযোগ নাই। এটা তুই না বললেও আমি বলবো। তোর আর তোর ফ্যামিলির ঝামেলায় আমি নাই। ফোন রাখার পর অরণ্য পিছনে ঘুরতে একটু চমকায়। অতসী কখন যে নিঃশব্দে পিছনে এসে দাঁড়িয়েছে অরণ্য খেয়াল করেনি। সে নিজেকে দাঁতস্থ করে বলল, আমিনের ফোন ছিল? অতসী গোল চোখে তাকিয়ে ভাবলেশীন গলায় বলল, জানি, কথা সব শুনছি। অরণ্য কেমন নিস্তেজ ভঙ্গিতে বিছানায় গিয়ে বসে, নিচের দিকে চোখ রেখে বলে, তাদের না বলে এসে বোধহয় সত্যি ভুল করলাম। অতসী গলায় কাঠিন্য যোগ করে, আমি আগেই বলেছিলাম কথা বলতে, দেখা করতে, আমার কথা তো শোনেননি। এবার কি হবে বা না হবে আমি জানি না। আর শোনেন, আমাকে যেন কেউ ব্লেম না করে, আমি কিন্তু আপনাকে জোর করে আনি নাই, আপনি নিজ ইচ্ছায় দেশ ছাড়ছেন। অরণ্য চকিত অতসীর দিকে তাকায়। মাঝে মাঝে অতসীকে তার অনেক অচেনা লাগে, স্পেশালি বিদেশ আসার পর থেকে। মেয়েটা আগের মতো চুপচাপ শান্ত নেই, হঠাৎ হঠাৎ রেগে যায়, এমন এমন কথা বলে যা শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যায়। 2 দিন আগের কথা, অতসী আর অরণ্য নেটফ্লিক্সে সিনেমা দেখছিল। রাত তখন, রাতের আকাশটা তারায় ঝলমল করছে। সিনেমার কাহিনী খুব সুন্দর, একটা মেয়ের প্রতিশোধের দৃশ্য।
মেয়েটা কত চাল খাটিয়ে তার স্বামীর উপর প্রতিশোধ নেয়। ছবির শেষে নিজ হাতে স্বামীকে হত্যা করে। সে হত্যার দৃশ্য কি ভয়ঙ্কর! যদিও অরণ্য জানে এসব ফেক, তবুও তার কাছে সবটা সত্যিকারের মতো লাগে। সে শিউরে উঠেছিল ক্ষণে ক্ষণে। ঠিক তখন অতসী কীরকম গলায় জানি বলল, যারা প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে, তাদের জন্য এর চেয়ে জঘন্য শাস্তি হওয়া দরকার। এসব তো ডাল ভাত। অরণ্য হা হয়ে যায় অতসীর কথা শুনে। বিস্ময় নিয়ে বলে, এর থেকেও জঘন্য শাস্তি হয়? হয়। এক কোপে ধর, আলাদা করে দেয় টুকরো টুকরো করে, কোনো শাস্তির মধ্যেই পড়ে না। আমি নায়িকার জায়গায় থাকলে কি করতাম জানেন? কি করতে? প্রথমে লোকটাকে বাঁধতাম, তারপর পায়ের আঙুলগুলো জীবিত অবস্থায় একটা একটা করে ক্যাস 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 করে কাটতাম। কাটার জায়গায় মরিচ লবণ ছিটিয়ে দিতাম, যেভাবে তরকারিতে দেয়। দ্বিতীয় দিন পায়ের মধ্যে আগুন ধরিয়ে দিতাম। 5 মিনিট পর সেই আগুন নিভিয়ে দিতাম। তারপর দিন পোড়া জায়গায় ইচ্ছে মতো কোপাতাম। চতুর্থ দিন হাঁটুর কাছ থেকে পাটাই কেটে ফেলে দিতাম পুরা। পঞ্চম দিন অরণ্যের পশম কাটা কাটা হয়ে ওঠে। সে শিউরে ওঠে, চেঁচায়, স্টপ স্টপ অতসী! অতসীর ঠোঁট জুড়ে দাঁড়ালো এক হাসি। সে থামে না, বলে, এক কোপে মারলে একেবারেই কষ্ট শেষ। আমি তো ধীরে ধীরে মারতাম, একদম ধীরে ধীরে, তিলে তিলে, যেন মানুষটা নিজের চোখে নিজের মৃত্যু দেখতে পারে, যেন মানুষটা একসময় নিজেই নিজের মৃত্যু কামনা করে। অরণ্য অবাক চোখে অতসীর দিকে তাকিয়ে থাকে। এসব শুনে অরণ্যের বুক টিপ টিপ করা শুরু করছে, শরীর ঘামছে। আর অতসী সে নির্দ্বিধায় কীভাবে বলে যাচ্ছে এক এক করে। কি ভয়ঙ্কর আর নিষ্ঠুর লাগছে ওর হাসিটা। অরণ্যকে এক দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে অতসী কপাল কুঁচকে ডেকে উঠল, এই যে! অরণ্য সম্বিত ফিরে পেয়ে জবাব দেয়, হুম। হা করে কি দেখেন? না, কিছু না। দুপুরে কি খাবেন? তোমার ইচ্ছা। অতসী চলে যায়। অরণ্য অতসী যাওয়ার পথ দেখে। মেয়েটা হুট করে কতটা চেঞ্জ হয়ে গেছে। এই পরিবর্তন কিসের? দিবার পা যেন চলছে না। এক প্রকার পা টেনে টেনে ঘরে ঢুকে সে। ঘরে ঢুকে নিজের রুমের দরজা আটকে দেয়। দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে অজান্তে ঢুকরে ওঠে। তাদের সাজানো সংসারটা আচমকে এভাবে উল্টাপাল্টে গেল কেন? কীভাবে? কী জন্য? দিবা খুব ভেবে উত্তর পায় না। তারমুনা ইসলাম মুখ বোতা করে রাখলেও জহির ইসলাম আগ্রহী হয়েছেন। চোখ দুটো চকচক করছে তার। প্রিয়া বাড়ি ফিরতে তিনি হড়বড় করে প্রশ্ন করলেন, অতসী ওখানে আছে নাকি? দেখা করছিস? কি বলল? প্রিয়া বিরস মুখে জবাব দেয়, অরণ্য অতসীর খোঁজ নেই কোনো। ওর ফ্যামিলি মেম্বারও জানে না কোথায় ওরা। অনেক আগে নাকি বাসায় রাগ করে অতসীকে নিয়ে বেরিয়ে গেছে অরণ্য। তারপর আর যোগাযোগ নেই। এসব কি বলিস? জহির ইসলামের ঠোঁট আপন শক্তিতে ফাঁকা হয়ে যায়। যা বলল তাই বলতেছি। তোর সাথে মিথ্যা বলছে নিশ্চয়। নিজের ফ্যামিলি ছেড়ে দিছে ওই ছেলে? বিশ্বাসযোগ্য হয় না। আমার মনে হয় তোকে ওদের সাথে দেখা করতে দিবে না বলে এগুলো বলছে। প্রিয়া গলায় জোর দিয়ে বলে, না বাবা, আমি অরণ্যের আপুর চেহারা দেখছি। সে আসলে চিন্তিত ওদের জন্য। উনি নাকি আজকে অরণ্যের সবচেয়ে ক্লোজ বন্ধুর কাছে যাবে ওদের ঠিকানা খুঁজতে। বলছে উনি পাইলে আমাকে জানাবে। সত্যি? জহির ইসলামের তবু বিশ্বাস হচ্ছিল না। প্রিয়া মাথা নাড়ায়, সত্যি আব্বু। জহির ইসলাম ক্ষণকাল চুপ থেকে বললেন, তুই জানলে আমাকে জানাইস। প্রিয়া আবার মাথা নাড়ালো। সন্ধ্যার দিকে দিয়ে প্রিয়া নিজ থেকেই দিবার নাম্বারে ফোন করলো। দিবা বেলি বেগমের সাথে ড্রয়িং রুমে বসেছিল। প্রিয়ার নাম্বার চিনতে পেরে সে বেলি বেগমের সামনে থেকে উঠে আসে। নিজের রুমে গিয়ে ফোন রিসিভ করতেই প্রিয়া সালাম দিল। দিবাও সালামের উত্তর দেওয়ার পর প্রিয়া জিজ্ঞেস করে, অরণ্যের ঠিকানা পাইছেন আপু? দিবা অনেক ভেবেছে প্রিয়াকে ওদের বিদেশ যাওয়ার কথা বলবে কিনা। এমনও হতে পারে জহির ইসলাম প্ল্যান করে প্রিয়াকে পাঠিয়েছে ওদের তথ্য নেওয়ার জন্য, যাতে ওদের ক্ষতি করতে পারে। কিন্তু ওরা যেহেতু এখন বিদেশ আছে, সো তারাও জানলেও কিছুই করতে পারবে না। উল্টো অরণ্যের আশা চিরজীবনের জন্য বাদ দিয়ে দেবে। এইভাবে দিবা বলল, হুম, পাইছি। প্রিয়া উদ্গ্রীব হয়ে বলল, কোথায়? কোথায় ওরা? বিদেশ। বিদেশ? প্রিয়া চাপা চিৎকার করলো।
দিবা বিষণ্ণ কণ্ঠে বলল, কোন দেশে আপু? দিবা এই প্রশ্নের উত্তর দিল না। ভান করলো সে জানে না। জানি না এটা। ওর বন্ধু বলল বিদেশ চলে গেছে, তবে কোন দেশে সেটা কাউকে বলে দেয়নি। প্রিয়া মনক্ষুণ্ণ হয়, বলে কোনো কন্ট্যাক্ট নাম্বার? তাও জানি না। প্রিয়ার বুক ফুঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সে চুপ করে ফোঁপাতে লাগলো। দিবা উসফুস করলেও স্পষ্ট গলায় বলল, একটা সাজেশন দেই প্রিয়া। প্রিয়া ছোট্ট করে বলল, অরণ্য চিন্তা একদম জেরে ফেলো মাথা থেকে। লাইফে আগাও। একজনকে না পেলে লাইফটাকে থামিয়ে রাখার মানে হয় না কোনো। বুঝছো? চেষ্টা করব, কিন্তু পারবো না হয়তো। মানুষ চাইলে কি না পারে বলো? তুমিও পারবা। আবার পড়াশোনা কন্টিনিউ করো, ভার্সিটিতে যাও, ফ্রেন্ডস বানাও, বন্ধুবান্ধব নিয়ে হ্যাং আউট করো। দেখবা আস্তে আস্তে সব দুঃস্বপ্নের মতো ভুলে যাবা। তোমার ভালোর জন্য বলছি। আর যদি অরণ্যকে ভেবে যাও সারা জীবন, তাহলে দুঃখ ছাড়া আর কিছুই পাবা না। প্রিয়া চুপ করে রইল জবাব না দিয়ে। দেওয়া বলল, ভালো থেকো। রাখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।